সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকেও বিশেষ পরিস্থিতিতে আপনাদের সামনে এখানে হাজির হতে বাধ্য হলাম। গতকাল অধিবেশন শেষে এক দফা আপনাদের সাথে আমরা এখানে মিলিত হয়েছিলাম এবং কালকের ধারাবাহিকতায় আজকের এখানে আসা। কিছু বিষয়ে কালকে আমাদেরকে আপনারা জিজ্ঞেস করেছিলেন। আমরা বলেছিলাম যে কষ্ট করে ধৈর্য ধরে আগামীকাল পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আপনারা সে অপেক্ষা করেছেন এবং এখানে উপস্থিত আছেন। আমি সংসদে বিরোধী দলের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের বিষয়টি আমাদের কারো কোনো দলীয় বিষয় নয়, এটি জাতির অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই জানি, বিশেষ প্রেক্ষাপটে দীর্ঘ 15.5 বৎসরের ফ্যাসিবাদী শাসনের পর সীমাহীন ত্যাগ এবং কুরবানির মাধ্যমে অসংখ্য তরুণ যুবক, ছাত্র ছাত্রী, শিশু, শ্রমিক, ব্যবসায়ী জনতা জীবন দিয়ে এই পরিবর্তনটা এনে দিয়েছেন এবং বিগত 24শে জুলাইয়ে অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, কষ্ট স্বীকার করেছেন। এই সব কিছুর বিনিময়ে 5ই আগস্ট যে পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনের পরে নিঃসন্দেহে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। 5 আগস্ট জাতির উদ্দেশ্যে 2টা ভাষণ আপনারা শুনেছেন। একটা শুনেছেন বিকাল 3:45টায়। এই ভাষণটা দিয়েছিলেন বর্তমান সেনাপ্রধান। আর একটা ভাষণ আপনারা শুনেছেন সম্ভবত রাত্রে 12:15টায়। এটি দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমদ। 2 ভাষণের সাক্ষী বাংলাদেশের সমস্ত মানুষ এবং বিশ্ববাসী। সেই দিন পট পরিবর্তনের পর প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আর সিভিল সোসাইটির 2-1 সদস্য আমরা জাতির প্রয়োজনে বাধ্য হয়ে বঙ্গভবনে বসেছিলাম। প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছিলেন আমাদের প্রশ্নের জবাবে, তিনি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেয়েছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি মঞ্জুর করেছেন কিনা। তিনি বলেছেন মঞ্জুর করেছেন। এর প্রেক্ষিতে আমরা চেয়েছিলাম বাংলাদেশ দ্রুত নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক শাসনের দিকে ফিরে আসুক। আমরা কিছু পরামর্শ দিয়েছিলাম এবং আমরা এও বলেছিলাম যে গণ অভ্যুত্থান আর বিপ্লব যাই বলি, এখানে নেতৃত্বের মূল জায়গাটায় তরুণ, যুব সমাজ, ছাত্র সমাজ ছিল। তাদের প্রতিনিধিদের সাথে আপনাদেরকে বসতে হবে, তাদের কথা শুনবেন, তাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেবেন, আর আমরা যে পরামর্শ দিয়ে গেলাম সেগুলোকে আপনারা কনসিডারেশনে নেবেন, নিয়ে দ্রুত যাতে আবার দেশ একটা শৃঙ্খলার দিকে ফিরে আসে সেই উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। এখানে কথা ছিল পরের দিন ইনি সংসদ ভেঙে দিবেন, পরের দিন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেবেন এবং দ্রুততম সময়ের ভিতরে একটা অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো গঠন করবেন। 8 তারিখ পর্যন্ত এগুলা হয়েছে। বাংলাদেশে 5, 6, 7, 8 এই 4 দিন কার্যত কোনো সরকার ব্যবস্থাপনা ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। রাস্তায় তাও সীমিত জায়গায় কেবল সেনাবাহিনীর সামান্য টহল ছিল। দুনিয়ায়
বহু জায়গায় এই ধরনের ঘটনার প্রেক্ষিতে সরকার কোথাও পালিয়ে গেছে, কোথাও জনতার হাতে ধরা পড়েছে, ক্ষমতা থেকে নিক্ষেপ করা হয়েছে, ছুঁড়ে ফেলা হয়েছে। সেই সমস্ত জায়গায় বহু কাণ্ড কারখানা ঘটেছে। বিপ্লব এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যাপক জীবনহানি হয়েছে, বিভিন্ন ধরনের আনরেস্ট তৈরি হয়েছে। বাংলাদেশ তার ব্যতিক্রম। আমরা সে রাতেই 5 তারিখ রাতেই জাতিকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরার জন্য, শান্ত থাকার জন্য, এবং বাংলাদেশকে ভালোবাসা এই নাগরিকগুলো যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেন, স্বপ্রণোদিত হয়, আমরা আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে, যে এরপরে বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। যা হয়েছে খুবই মিনিমাম, সেটা আমরা যে সমর্থন করি তা না, কিন্তু আমাদের সমর্থনে কিছু আসে যায়। যারা করেছে তারা কেউ আমাদেরকে জিজ্ঞেস করে এগুলা করে, তবে এইগুলাকে সামাজিকভাবে কেউ প্রশ্রয় দেয় নাই, যার কারণে খুব দ্রুত সময় এগুলো বন্ধ হয়ে গেছে, খুব মিনিমাম। এরপরে আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 6টা কমিশন গঠন করেছিল সংস্কারের উদ্দেশ্যে। এই 6 কমিশন যথারীতি সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করে নির্দিষ্ট সময়সীমার ভিতরে। তারপরে সরকার যেই সংবিধান ব্যবহার করে, সংবিধানের কথা বলে জনগণের উপর দফায় দফায় ফেসিবাদ চাপানো হয়েছিল, বিশেষ করে বিগত 15.5 বছরের দুঃসহ যন্ত্রণা, যার ছাতাকলে শুধু বিচার বহির্ভূত 2663 জন মানুষকে খুন করা হয়েছে। গুমের সংখ্যা ছিল 10,000-এর ঊর্ধ্বে, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী। এখনো ফিরে আসেননি আপনজনের কাছে এই সংখ্যাটা 250-এর ঊর্ধ্বে। তাদের কোনো হদিস নেই, তাদের আপনজনরা জানে না তারা কোথায় আছে। আয়নাগর নামে কুখ্যাত ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছিল, তার একটা প্রোটোটাইপ জুলাই মিউজিয়ামে স্থান পেয়েছে। সেখানে গেলে ওটা দেখা যাবে। আয়নাগরে যারা ছিলেন তারা ভিজিট করে সাক্ষী দিয়েছেন যে ওরকমই তারা ছিলেন। আনথিঙ্কেবল, ভাবা যায় না। কবরের মতো একটা জায়গায় বের হওয়ার কোনো উপায় নেই, আলো বাতাস নেই। দিন রাত, সপ্তাহ, মাস, বৎসর গড়িয়ে কেউ 8.5-9 বৎসর পর্যন্ত ওখানে থাকতে বাধ্য করা হয়েছে। এবং তাদের আপনজনরা জানতেন না যে তারা জীবিত না মৃত, তারা কোথায় আছে। এই সংস্কৃতির জন্ম হয়েছে সংবিধানের দোহাই দিয়ে। এই জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল সাংবিধানিক বা সংবিধানের যে কাঠামোগুলো এই ফেসিবাদকে সমর্থন দিয়েছে, সুযোগ তৈরি করে দিয়েছে ব্যবহার করা, তার একটা বড় ধরনের সংস্কার সাধন করা। যখন সংস্কার কমিশন গঠন করা হলো কনসেনসাসের জন্য, তখন এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। আমরা ছোট বড় বলে কাউকে দেখি না, আমরা বলবো সম্মানের সাথে গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল। সেখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সেখানে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার লাইভ কাস্ট আপনারাই করেছেন। মিডিয়ার সুবাদে সারা দেশবাসী এগুলো জানতে পেরেছে, কে কি ভূমিকা রেখেছেন, কে কি কথা বলেছেন, সবগুলা জনগণের কাছে আছে। শেষ পর্যন্ত তার কনক্লুশনে এসে একটা সনদ তৈরি হলো। এই সনদে গুরুত্বপূর্ণ সকল দলই স্বাক্ষর করলো, আজকের বিরোধী দলে যারা আমরা আছি এবং সরকারি দলে যারা আছে। এখানে সবাই আমরা সিগনেটরি ছিলাম।
নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেরও নির্দেশ দেওয়া হলো। এই নির্দেশটাও সরকারি দল বিরোধী দল আমরা সবাই গ্রহণ করলাম। তবে আমাদের দাবি ছিল গণভোটটা আগে অনুষ্ঠিত হবে, তারপরে হবে সংসদ নির্বাচন। বর্তমান সরকারি দলের দাবি ছিল না, একই দিনে দুইটা অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত আমরা আমাদের দাবির ব্যাপারে কিছু নমনীয় হলাম। আমরা চাইলাম যে গণভোটটা হোক, এবং এইখানে লক্ষণীয় বিষয়, সরকারি দলেরই কনসেনসাস কমিশনে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনিই কিন্তু গণভোটের প্রস্তাবটা উত্থাপন করেছেন সংস্কার কমিশন। বাকি সবাই আমরা সমর্থন করেছি। কাজেই গণভোট আমরা সবাই চাইলাম, সরকারি দলও চাইল, আমরাও চাইলাম। গণভোটের 4টা সুনির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে জনগণের রায় চাওয়া হয়েছে, ভোট চাওয়া হয়েছে। এইটাও নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে বহু আগে এটা প্রকাশ করেছে, মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এটা গিয়েছে, তারা এটার পক্ষে প্রচারণাও চালিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টও এটার পক্ষে প্রথম দিকে প্রচারণা চালিয়েছে। পরে কোর্টের একটা দৃষ্টি আকর্ষণের পরে গভর্নমেন্ট আর চালায়নি, কিন্তু এর আগে বহু প্রচারণা হয়েছে। নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আমরা যারা এখন বিরোধী দলে আছি, সবাই আমরা যারা জনগণের কাছে গিয়েছি, আমরা দুটো ভোট চেয়েছি। আমরা চেয়েছি আমাদের প্রতীকের পক্ষে একটা ভোট, আমরা চেয়েছি সংস্কারকে সমর্থন করে গণভোটের একটা হার ভোট। যেমনটা আমরা চেয়েছি ঠিক তেমনটাই আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তিনিও চেয়েছেন, এবং অনুরূপভাবে তাদের অনেক নেতা চেয়েছে। প্রকাশ্যে গণভোটের বিপক্ষে বর্তমান সংসদে যারা আছেন কেউ কোনো কথা বলেন। দুটি ভোট অনুষ্ঠিত হলো নিয়ম মাফিক। এই ভোটে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন তারা সরকার গঠন করবেন, এবং ভোট অনুষ্ঠিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের ভিতরে সংসদ অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সেখানে বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদ অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করিতে। এটা বলা হয়েছে এই ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবেও নির্বাচিত বলে গণ্য হবেন। বলা হয়েছে তাদের দুটি শপথ হবে, একটি শপথ সংসদ সদস্য হিসাবে, আর একটি শপথ সংস্কার পরিষদের সদস্য হিসাবে। বলা হয়েছে সংস্কার পরিষদ গঠিত হওয়ার পর 180 দিনের ভিতরে তারা সংবিধান সংস্কার সম্পন্ন করে তাদের দায়িত্ব পালন করবে, এবং এর সাথে সাথে এই পরিষদের অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে, এই পরিষদ আর থাকবে না। আমরা ইলেকশনের দিন পর্যন্ত একই অবস্থানে সবাই ছিলাম, কিন্তু ফল প্রকাশের পরে যখন সংসদ সচিবালয় থেকে আমাদেরকে 2টা শপথের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হলো, আমরা সেই মোতাবেক আমাদের যে সময় স্লট ছিল আমরা হাজির হলাম। আমরা প্রথমে সংসদ সদস্য হিসাবে শপথ নিলাম যেভাবে লেখা ছিল, এরপরে আমরা শপথ নিলাম সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমাদের আগে শপথ নিলেন সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ, কিন্তু তারা একটা শপথ নিলেন আর একটা নিলেন না। তারা সংসদ সদস্য হিসাবে নিলেন, সংস্কার পরিষদের সদস্য হিসাবে নিলেন না। যে বাধ্যবাধকতাটা ছিল যে শপথ গ্রহণের বা গেজেট প্রকাশের, শপথ গ্রহণ না, গেজেট প্রকাশের 30 পঞ্জিকা দিবসের উপরে
ভিতরে ওই সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে, সেটা আর করা হলো না। কে করবে? সংবিধান অনুযায়ী এই কাজটা করবেন প্রেসিডেন্ট। কিভাবে করবেন? তাকে লিখিত অনুরোধ জানাবেন, যিনি সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবেন তিনি। তাহলে দুইটা সভায় আহ্বান করা হবে তার লিখিত অনুরোধের প্রেক্ষিতে। আমরা যখন দেখলাম যে এই সভা আহ্বান করা হচ্ছে না, এবং লক্ষণীয়ভাবে সভাটা আহ্বান করা হলো সময়ের শেষ প্রান্তে গিয়ে, 12 ফেব্রুয়ারি ইলেকশন হলো, সভা আহ্বান করা হলো 12 মার্চ। ফেব্রুয়ারি মাস 28 দিনে হওয়ার কারণে আমরা 15 তারিখ পর্যন্ত একটা সুযোগ পেলাম, যেহেতু গেজেট প্রকাশ হয়েছিল 13 ফেব্রুয়ারি। আমরা সেদিনেই যখন দেখলাম যে জনগণের রায় অগ্রাহ্য হয়ে যাচ্ছে, বিবেচনায় নেওয়া হয়নি, তখন আমরা পয়েন্ট অফ অর্ডারে আমি বিরোধী দলের দায়িত্বশীল নেতা হিসেবে দাঁড়িয়ে কথা বলেছি। আমি সুযোগ চেয়েছি, মাননীয় স্পিকার আমাকে সুযোগ দিয়েছে। বিষয়টা উত্থাপন করার পরে আমরা আমাদের উদ্বেগের কথা, আমাদের দাবির কথা জানানোর পরে মাননীয় স্পিকার আমাদেরকে নোটিশ দিতে বলেন। আমরা সেই নোটিশটি দেই 3য় কর্মদিবসে, অর্থাৎ 29 তারিখ। এবং সেই নোটিশ সেদিন মাননীয় স্পিকার মহোদয় ছিলেন না, তার স্ত্রীর বিয়োগজনিত কারণে, ইন্তেকালজনিত কারণে ডেপুটি স্পিকার মহোদয়, তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তিনি এই নোটিশটি আমলে নেন, বিভিন্ন বাধার মুখেও। আমলে নিয়ে আলোচনার জন্য ধার্য করা হয় 31 তারিখ, দিবসের শেষ আলোচ্য বিষয় হিসাবে 2 ঘন্টার জন্য এ বিষয়ের উপরে আলোচনা হবে। এ দিনটি ছিল গতকাল। আমরা আলোচনায় সূত্রপাত করেছি, যেহেতু নোটিশটা আমাদের মাননীয় স্পিকার প্রথমে আমার সময় দিয়েছেন, আমি বিষয়টা শুধু উত্থাপন করেছি, মূল বিষয়ে আমি ঢুকিনি। এরপরে আমাদের অনুরোধে তিনি সময় সমানে দিয়েছেন। আমাদের পক্ষে যারা কথা বলার তারা তাদের যুক্তি কথাগুলা তুলে ধরেছেন, সরকারি দলও তুলে ধরেছে। সরকারি দলের পক্ষ থেকে অসঙ্গত কিছু কথা এসেছে, তার প্রতিবাদ আমাদের যারা কথা বলেছেন তারা করেছেন। আর কিছু জিনিসের প্রতিবাদ আমরা করতে পারি, কারণ শেষ বক্তা ছিলেন সরকারি দল থেকে মাননীয় আইনমন্ত্রী। তিনি একটা ভুল তথ্য দিয়ে জাতির সামনে কথা বলেছেন। এটি ছিল এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ, তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে অনেক কথাই তিনি বলেছেন, কিছু কথা আমরা জবাব দিয়েছি, আর একটা প্রস্তাব তিনি দিয়েছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ওনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটা হবে একটা বিশেষ কমিটি গঠনের মাধ্যমে, সংসদীয় বিশেষ কমিটি, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে। আমরা বলেছিলাম যে জনগণের কাছে যে গণভোটের জন্য রায় চাওয়া হয়েছে, সেখানে সংবিধান সংশোধনের জন্য রায় চাওয়া হয়নি। রায়টা চাওয়া হয়েছে সংবিধান সংস্কারের জন্য। জনগণ যে রায়টা দিয়েছে আমরা ওইটার পক্ষেই দাঁড়িয়েছি। কাজেই এখানে সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো কমিটি এখানে অপ্রাসঙ্গিক। যদি সদিচ্ছা নিয়ে তারা এই প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে এটা এই সংস্কার সংক্রান্ত বিষয় হবে। এবং আমাদের শর্ত ছিল, যদি এই কমিটিকে অর্থবহ একটা কমিটি হিসাবে ফাংশন করতে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সরকার এবং বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিতে হবে। তারা অবশ্যই এটার আপত্তি করেছেন। এরপরে আলোচনা শেষ হয়ে গেছে। আইনমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন যে আমি তাদের প্রস্তাবে আংশিক রাজি হয়েছি, অর্থাৎ আমি সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে এটা আমি মেনে নিয়েছি। না, আমি বলেছিলাম এটা হতে হবে সংবিধান সংস্কার সংক্রান্ত, এবং আপনারা শুনেছেন এটা স্পষ্ট বক্তব্য ছিল আমার। আমাকে মিসকোট করার কারণে মাননীয় স্পিকার যখন বিষয়টা সমাপ্তির দিকে গেলেন,
আমি বলেছিলাম যে আমার কৈফিয়ত আছে, আমাকে সুযোগ দেওয়া হোক। স্পিকার মহোদয় বললেন, আজকে যেহেতু কর্মঘণ্টা যা নির্ধারিত ছিল শেষ হয়ে গেছে, আপনার কথা থাকলে কালকে শুনবো, আপনি বলতে চাইলে। যথারীতি সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই ধরনের কোনো বিষয় থাকলে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে এটাতে আসা যায়। আমি সেভাবেই দাঁড়িয়েছি আজকে, এবং তিনি আমাকে সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার পরে আমি তার কাছ থেকে ক্লিয়ার জানতে চাইলাম, আলোচনা তো হলো, সিদ্ধান্ত কি? আপনারা শুনেছেন, আমি প্রথমে যে সঠিক তথ্য দেননি আইনমন্ত্রী সেটা আমি বলেছি, ওইটার প্রতিবাদ করেছি। এরপরে আমি জানতে চেয়েছি যে এটার স্পষ্ট কি পাইলাম আমরা এখান থেকে। তিনি কিছু রেফারেন্স টেনে অতীতের এই মুলতবি প্রস্তাবের কি অবস্থা হয়েছে সেটা উনি বর্ণনা করে মাত্র 3টা প্রস্তাব গৃহীত হয়েছিল বলে সংসদকে তিনি অবহিত করে বললেন যে এই প্রস্তাবটাও গ্রহণ করা হয়নি, এটা আলোচনার মাধ্যমে শেষ হয়েছে। আমরা তখন বললাম যে আমরা তো সংকটের প্রতিকার চেয়েছিলাম, সংকট সৃষ্টি করতে এখানে আসিনি। কিন্তু আমরা খুবই আশাহত হলাম যে জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। আমরা সেই গণভোটকে, জনগণের চূড়ান্ত অভিপ্রায় এবং রায়কে আমরা অমান্য এবং অগ্রাহ্য করতে পারি না, অসম্মান করতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। তখন তিনি দৃষ্টি আকর্ষণ করে আবার সাথে সাথে বললেন যে এই সংক্রান্ত আরেকটা নোটিশ মুলতবি প্রস্তাব হিসাবে এসেছে, সেইটা আমরা আজকে আলোচনা করব। আপনারা মেহেরবানি করে ওয়াক আউট না করে ওইটাতে অংশগ্রহণ করেন, মন খুলে কথা বলেন। স্পিকার মহোদয় ছিলেন না যেদিন এই নোটিশটা উত্থাপন হয়, তিনি তার স্ত্রীর ইন্তেকালজনিত কারণে অনুপস্থিত ছিলেন। সেই দিনই কিন্তু নোটিশটা উত্থাপন হয়েছে। তা আমি তখন জবাবে বললাম যে নোটিশটা দেওয়া হয়েছে মূলত জনগণের অভিপ্রায়কে চাপা দেওয়ার জন্য, এটা পরিকল্পিত একটা নোটিশ। আমরা ওটারও প্রতিবাদে, এই 2টার প্রতিবাদে আমরা এখন ওয়াকআউট করছি। আমাদের কথা এটাই ছিল। আমরা খুবই বিস্মিত, আহত, মর্মাহত। এর আগে 3টা গণভোট বাংলাদেশে হয়েছে, কোনো গণভোট এইভাবে শেষ হয়ে যায়নি। 3টাতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম, যেটাতে আমরা সবাই, সরকারি দল, বিরোধী দল, সবাই আমরা একমত ছিলাম, সবাই চাইলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম। এখানে এসে এটাকে অগ্রাহ্য করা হলো, অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়, যেটাকে সংবিধানের চূড়ান্ত জায়গায় স্থান দেওয়া হয়েছে, সেইটাকেই কিন্তু লঙ্ঘন করা হলো। আমরা এই অবস্থা মেনে নিইনি। আমরা জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াকআউট করেছি। আমরা চেয়েছিলাম আন্তরিকভাবে এখানেই হাউজের ভিতরেই তার সমাধান হোক। হাউজের ভিতরে সমাধান হলে জনগণ আনন্দিত হতো। গতদিন আমরা অনুরোধ করেছিলাম যে আমিও বললাম, আপনিও বললেন, আমরা বললাম, আপনারা বললেন, এখন আমরা আলাদা হয়ে গেলাম কেন? আসেন আমরা জনগণের চূড়ান্ত রায়টাকে আমরা সম্মান করি, তাহলে এই মহান সংসদ আরও বেশি সম্মানিত হবে। আপনারা শুনেছেন আমার এই আহ্বান, কিন্তু না, এই আহ্বানের প্রতি তারা সম্মান প্রদর্শন করেননি, তারা ব্যর্থ হয়েছে। এখন যেহেতু হাউজের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এই ক্ষেত্রে অতীতে দেশ এবং জনগণের স্বার্থে আমরা দেশবাসীকে পেয়েছি, দেখেছি। এবারও আমরা গভীরভাবে আশা রাখি দেশবাসী আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, অতীতেও ন্যায্য সমস্ত বিষয়াবলিতে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এটা কোনো দলের দাবি না, এটা কোনো গোষ্ঠীর দাবি না, এটা কোনো ব্যক্তি স্বার্থ সংরক্ষণের দাবি না। এটা ছিল মূলত যে সমস্ত সাংবিধানিক কথা বলে সংবিধানের দোহাই দিয়ে জনগণের উপরে দুর্নীতি এবং দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়া হয়, ওই জায়গাগুলো আমরা চেয়েছিলাম বন্ধ হোক। জুলাই সনদ, সেখানে বর্তমান সরকারি দলের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ডিসেন্ট আছে, তারা ডিসেন্ডিং অপিনিয়ন দিয়েছে, তারা কি করবেন এটা তাদের ব্যাপার। কিন্তু জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্রের পরিবর্তনের এই আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে নিয়ম মাফিক চলতে দেওয়া হলো না। এটাই জাতির জন্য, আমাদের জন্য কষ্টের জায়গা, আর এই সংসদের জন্য এটা দুর্ভাগ্যের জায়গা। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা জানেন 11টি দল আমরা নির্বাচনের আগেই বিভিন্ন দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের দুইটা মেজর দাবি ছিল, একটা হলো সুশাসন, ন্যায় বিচার, আর একটা ছিল দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা এখন জনগণের দাবি জনগণের কাছেই নিয়ে যাব, যেহেতু এখানে আমরা পারলাম না আদায় করতে। আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। আপনারা সঙ্গে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কষ্ট করে এখানে থাকার জন্য, আমাদেরকে কভার করার জন্য, আমাদেরকে শোনার জন্য। সেম কোয়েশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় এটা সবারই প্রায় কোয়েশ্চেন। না না, আমরা সংসদে থাকবো না এটা বলি নাই। আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, আমরা সংসদকে গিভ আপ করি নাই। আমরা তো সংসদের অংশ। আপনারা দেখবেন কালকে আবার ওই পরশু, কালকে বলছিলাম না যে রাত পোহালে আপনারা দেখবেন, আজকেও বলতেছি রাত পোহালে দেখবেন ইনশাল্লাহ। কালকে আমাদের ভূমিকা কি হয়। আমরা তো সংসদ সদস্য, জাতির দেওয়া এই দায়িত্ব তো আমাদেরকে পালন করতে হবে। আমরা তো জাতির দেওয়া এই দায়িত্বকে আমরা অবহেলা করতে পারি না। আমরা ইনশাল্লাহ, আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে, দ্রুতই আমরা বসছি এবং বসে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেব। আপনাদের মাধ্যমেই আমরা জানাবো। আপনারা সেই বৈঠকেরও খবর পাবেন এবং সেখানেও আপনারা আশা করি থাকবেন আমাদের সাথে। আচ্ছা, সংস্কার আর সংবিধান সংশোধন যদি একই জিনিস হইতো তাইলে কি কোনো ডিভিশন এখানে হতো? সহজ কথা তো। আর এরপরের কথা হচ্ছে, আমি বলেছি যে গণভোট হয় নাই সংবিধান সংশোধনের জন্য, গণভোট হয়েছে সংবিধান সংস্কারের জন্য। আমরা সেই দাবি নিয়ে এসেছি, ওখানেই আমরা থাকবো। এটাই আমাদের স্পষ্ট অবস্থান। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।